মাত্র ৪৪ বছর বয়সী একজন লিডার, যে আমেরিকা থেকে শুরু করে মেক্সিকোর সব ভয়ঙ্কর ড্রাগ কার্টেলগুলোকে এই মুহূর্তে টেনশনে ফেলে দিয়েছে। ২০২১ থেকে ২০২৪ এই ৩ বছরের মধ্যে যাকে ১২ বার খুন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু নিয়তির জোর আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় তিনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ক্ষমতায় আসার মাত্র ৪ বছরের মধ্যে তিনি দেশে MS-13 এবং ব্যারিও 18-এর মতো বড় বড় গ্যাংগুলো রমরমা বন্ধ করে দিয়েছেন। বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশগুলোর তালিকায় থাকা এল সালভাদোর, যেখানে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন মানুষকে খুন করা হতো, আজ সেই দেশটাকেই তিনি পরিণত করেছেন বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসাবে। এই ৪ বছরে দেশে খুনের হার ৭০% কমে গেছে। গ্যাং অপারেশন বন্ধ হয়ে গেছে। গ্যাং অপারেশন বন্ধ করে ড্রাগ কার্টেলদের শিকড় উপড়ে ফেলে আজ তিনি এই দেশের হাজার হাজার পরিবারকে নিরাপত্তা দিয়েছেন। শুধু দেশের ক্রাইম কন্ট্রোলই নয়, দেশের ইকোনমিকে চাঙ্গা করতেও তিনি শুরু করেছেন ডিজিটাল কারেন্সি, ফ্রি এডুকেশন, ফ্রি ট্রেনিং, স্মার্ট সিটি, নতুন হাসপাতাল, নতুন স্কুল। এই ৪ বছরে এত কিছু হয়েছে যা এল সালভাদোরে গত ২০০ বছরও সম্ভব হয়নি। আর এই সব কিছুই হয়েছে একটা মানুষের জন্য, নাইব বুকেলে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমি কথা বলবো ল্যাটিন আমেরিকার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং সবচেয়ে পপুলার লিডার নাইব বুকেলের বিষয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই নাইব বুকেলে আসলে কে? যে মানুষটা তার দেশের জন্য আজকের দিনে এত কিছু করছেন, তাকে কেন আজকের দিনে পশ্চিমা বিশ্ব একজন ডিকটেটরের তকমা দিয়ে দিয়েছে? কিভাবে তিনি এল সালভাদোরের ভয়ানক সব গ্যাংগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন? আর বলে দিই, আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য নয়, এটা আমাদের জন্য হতে চলেছে একটা বড় শিক্ষা। তাই আজকের এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন। আর হ্যাঁ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই এই ভিডিওটায় একটা করে লাইক করে দিন। এটা আমাদেরকে ইন্সপায়ার করবে এরকম আরও নতুন নতুন কাজ আপনাদের জন্য করার। দেখুন, এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে এল সালভাদোরের জিওগ্রাফি। এল সালভাদোর দেশটা কিন্তু ভীষণই ছোট। ইভেন এই দেশটা এতটাই ছোট যে ওয়ার্ল্ড ম্যাপেও এটিকে খুঁজে পাওয়া যায় না। এই যে ছোট্ট অংশটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এল সালভাদোর। তবে দেশটা ছোট হলেও এর পিছনে কিন্তু একটা ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে। ১৫২৫ সালে প্রথমবার স্প্যানিশরা এল সালভাদোরে পা রেখেছিল। স্প্যানিশরা আসার আগে এই এলাকায় পাইপিল, লেঙ্কা নামের বিভিন্ন উপজাতির লোকেরা বসবাস করত। এরা মেনলি চাষবাস করত আর বেশ সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু স্প্যানিশরা আসার পর থেকেই এখানে সবকিছু বদলে যেতে শুরু করে। এরা জোর করে এখানকার জমি দখল করে নেয়, লোকদেরকে কৃতদাস বানিয়ে তাদেরকে জমিতে বেগার খাটাতো, কেউ কাজ না করলে তাদের উপর অমানবিক অত্যাচার করত। আর এভাবেই কেটে যায় আগামী প্রায় ৩০০ বছর। একটা সময় স্প্যানিশদের এই অত্যাচার সহ্য করতে না পেরে ১৮২১ সালে এল সালভাদোর নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। কিন্তু বরাবরই দুর্নীতি, হিংসা আর যুদ্ধ এল সালভাদোরকে তছনছ করে দিয়েছে। আর শুরু থেকেই এই দেশটার ইকোনমি চাষবাসের উপর ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু সমস্যা হলো, দেশটা এতটাই ছোট যে চাষবাস করেও এরা যে তাদের ইকোনমিকে চালিয়ে নিয়ে যাবে সেটাও সম্ভব ছিল না। উল্টে ছিল এখানে পলিটিক্যাল আনস্টেবিলিটি। এই সব সমস্যার মধ্যে দিয়ে যখন এল সালভাদোর একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেশের মধ্যে শুরু হয় এক ভয়ানক গৃহযুদ্ধ। ১৯৮০ থেকে ১৯৯২ এই ১২ বছর ধরে গৃহযুদ্ধ চলে। এই সময় প্রায় ৭৫,০০০-এরও বেশি মানুষ মারা যায়। হাজার হাজার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবকাঠামো সবকিছু ধসে পড়ে। আর এই ভেঙে পড়া সমাজ থেকেই জন্ম হয় এল সালভাদোরের সবথেকে বড় অভিশাপ, সন্ত্রাসবাদী গ্যাং, যার মধ্যে প্রধান ছিল MS-13 এবং ব্যারিও 18। কিন্তু প্রশ্ন হচ্ছে, গৃহযুদ্ধের ফলে সন্ত্রাসবাদী গ্যাং কিভাবে তৈরি হয়েছিল? দেখুন, এল সালভাদোরে যখন গৃহযুদ্ধ চলছিল তখন দেশটা থেকে প্রচুর ইয়ং ছেলেরা আমেরিকা পালিয়ে গিয়েছিল। এই সময় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গ্যাং কালচার খুব ফেমাস ছিল। এই গ্যাংয়ের লিডাররাই সে সময় এল সালভাদোরের কম বয়সী ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে ট্রেনিং দিয়ে তাদের মাফিয়া তৈরি করে। আর এখানেই তৈরি হয় দুটো ভয়ানক গ্যাং, MS-13 এবং ব্যারিও 18। পরে যখন আমেরিকা এই গ্যাং মেম্বারদের ডিপোর্ট করে এল সালভাদোরে ফেরত পাঠায়, তখন সেই গ্যাং মেম্বাররা নিজেদের দেশে ফিরে এসে পুরো দেশটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। আর জানলে হতবাক হবেন, এই গ্যাংয়ের উপদ্রবে ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই দেশটা একটা নরকে পরিণত হয়েছিল। এখানে প্রতিদিন ২০ থেকে ৩০টা খুন একেবারে কমন ব্যাপার ছিল। লোকজন দোকান খুলতে ভয় পেত, কারণ দোকান খুলতে গেলে গ্যাং মেম্বারদের
ট্যাক্স দিতে হতো, স্কুলে পড়তে গেলে গ্যাংদের ট্যাক্স দিতে হতো, এমনকি হসপিটালেও একই অবস্থা ছিল। আরও শকিং ব্যাপার হলো, কিছু এলাকার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে পুলিশও ঢুকতে ভয় পেত। এল সালভাদোর তখন পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি হিসাবে পরিচিত ছিল। এই সময় রাজনীতিবিদরা ব্যর্থ হয়ে যায়, গভর্নিং সিস্টেম ব্যর্থ হয়ে যায়, দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না, মানুষের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, আর নিরাপত্তা তারও কোনো গ্যারান্টি ছিল না। তবে একটা কথা তো আপনারা নিশ্চয়ই জানেন, রাতের অন্ধকার যত গাঢ় হয়, ভোরের আলো তত কাছে আসতে থাকে। সময়টা ছিল 2010 সাল। এল সালভাদোরের রাজধানী স্যান সালভাদোরের দক্ষিণে অবস্থিত একটা ছোট্ট পৌরসভায় সামনে নির্বাচন ছিল। আর 2012 সালের এই পৌরসভা নির্বাচন থেকেই এল সালভাদোরের পলিটিক্যাল হিস্ট্রিতে উঠে আসে একটা নতুন নাম, নাইব আর্মান্দো বুকেলে ওর্তেজ। তবে বুকেলের রাজনীতিতে আসাটাও কিন্তু সহজ ছিল না। এই সময় এল সালভাদোরে দুটো বড় পলিটিক্যাল পার্টি ছিল, অ্যারিনা আর এফএমএলএন। দশকের পর দশক ধরে এরাই অদলাবদলি করে ক্ষমতায় আসত, কিন্তু দেশের কোনো পরিবর্তন হতো না। এই সময় নতুন কোনো নেতা ছিল না, নতুন কোনো আশা ছিল না, আর সাধারণ মানুষের জীবনেরও কোনো দাম ছিল না। আর তখনই এক প্রকার আশার আলো হয়ে এসেছিলেন বুকেলে। তবে এল সালভাদোরে খুব কম মানুষই তখন বুকেলেকে চিনত। তার বাবা আর্মেন্দো বুকেলে ছিলেন একজন পরিচিত ব্যবসায়ী এবং ধর্মীয় নেতা। বুকেলে নিজেও ছোটখাটো বিজ্ঞাপন এবং মিডিয়া কোম্পানি চালাত। 2012 সালে বুকেলে সিদ্ধান্ত নেন যে তিনি এবার পৌরসভার নির্বাচনে দাঁড়াবেন। আর এই সময় সবাই এটাই ভেবেছিল যে বুকেলের যেহেতু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তার উপর তার বয়স কম, তাই এই নির্বাচন সে কোনোভাবেই জিততে পারবে না। কিন্তু বুকেলের সিম্পল স্পিচ, পারফেক্ট কমিউনিকেশন আর মানুষের সাথে সরাসরি কানেকশন এই অসম্ভবটাকে সম্ভব করে দিয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে 2012 সালে মাত্র 31 বছর বয়সে বুকেলে তার জীবনের প্রথম নির্বাচনে একটা পৌরসভার মেয়র নির্বাচিত হয়। ক্ষমতায় আসার সাথে সাথেই বুকেলে পুরো দমে কাজ শুরু করে দেন। তিনি পৌরসভার সমস্ত ভাঙা রাস্তাঘাট নতুন করে তৈরি করেন, প্রতিটা রাস্তার গায়ে স্ট্রিট লাইট বসান, এলাকাগুলোকে জঞ্জাল মুক্ত করার জন্য তিনি কার্ভেজ সিস্টেমকে নতুনভাবে সাজান, গরিব বাড়ির ছেলে মেয়েদের জন্য তিনি ফ্রি ট্রেনিং সেন্টার খোলেন। এভাবেই মাত্র 3 বছরের মধ্যেই তিনি তার পৌরসভার এলাকা, যার নাম ছিল নিউভো কুস্ক্যাটল্যান্ড, তাকে তিনি পুরোপুরি বদলে ফেলেছিলেন। আর তরুণ প্রজন্মের জন্য একজন এত কম বয়সী মেয়র এত ভালো কাজ করছেন, এই খবরটা হাওয়ার গতিতে সম্পূর্ণ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এল সালভাদোরে বুকেলের পপুলারিটি হু হু করে বাড়তে শুরু করে, আর সাধারণ মানুষের কাছে বুকেলে হয়ে ওঠে একজন রোল মডেল। আর এরপরেই 2015 সালে আসে একটা বড় নির্বাচন। এখানে বলে দেই, বুকেলে কিন্তু হঠাৎ করেই এল সালভাদোরের প্রেসিডেন্ট হয়ে যাননি। তার জার্নি শুরু হয়েছিল ধাপে ধাপে, আর এবার তার টার্গেট ছিল এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরের মেয়র পদ। রাজধানী হলেও সাল সালভাদোরের অবস্থা ছিল ভয়াবহ, গ্যাং, ক্রাইম, কারাপশন সবকিছু মিলিয়ে একটা দম বন্ধ করা পরিবেশ। তাই সাধারণ মানুষ নতুন কাউকে চাইছিল যে সৎভাবে দেশের জন্য কাজ করবে। আর রেজাল্টও এবারও চমকে দেওয়ার মতো ছিল। 2015 সালের নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে বুকেলে স্যান সালভাদোরের মেয়র হন। আর এরপর 3 বছরে বুকেলে এমন এমন কাজ করেন যা মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। ঐতিহাসিক স্যান সালভাদোরের হিস্টোরিক সেন্টার তিনি পুনর্নির্মাণ করেন। তিনি এখানকার পর্যটন শিল্পকে বুস্ট করেন। যে সমস্ত এলাকাগুলো গ্যাংদের দখলে ছিল সেগুলোকে তিনি পুনরুদ্ধার করেন। শহর পরিষ্কার এবং আধুনিকীকরণের জন্য তিনি 24x7 একটা বিশেষ টিম তৈরি করেন। তিনি নতুন রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্ত কিছু দিয়ে পুরো শহরটাকে ঢেলে সাজান। কিন্তু এসবের মধ্যেও বুকেলের সাফল্যের একটা সবচেয়ে বড় কারণ ছিল তিনি সরাসরি পিপল টু পিপল কানেক্ট করতে পারতেন। ফেসবুক, টুইটার, পাবলিক ভিডিও এই সব কিছুর মাধ্যমে তিনি নিজের কাজকে তুলে ধরতেন, সাধারণ মানুষের প্রশ্নের জবাব দিতেন, তিনি মানুষের কথা শুনতেন। বুকেলের এই সিম্পলিসিটির জন্যই সারা দেশ জুড়ে তিনি ফেমাস হয়ে যান। আর জানলে আশ্চর্য হবেন, বুকেলের এই পপুলারিটির জন্য তার নিজের পার্টি তাকে ভয় পেতে শুরু করে। আর এই কারণে 2017 সালে এফএমএলএন তাকে পার্টি থেকে বের করে দেয়। আর সে সময় তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল জানেন? বুকেলে নাকি পার্টির কথা মতো কাজ করছে না, সে খুব বেশি স্বাধীনভাবে কাজ করছে। খুবই অদ্ভুত, তাই না? তবে সাধারণ মানুষরা কিন্তু বুঝতে পেরেছিল যে পুরনো সিস্টেম এই নতুন লিডারকে ভয় পাচ্ছে। তবে পার্টি থেকে বার করে দিলেও বুকেলে কিন্তু হার মানেনি। বুকেলে সেই সময় টুইটারে পোস্ট করে জানিয়ে দেন যে তিনি এবার নিজের পার্টি শুরু করবেন। আর এরপরই 2018 সালে বুকেলের নতুন পার্টি নুয়েভাস আইডিয়াস বা নিউ আইডিয়া নামে একটা নতুন রাজনৈতিক দল শুরু করেন। আর কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে লক্ষ লক্ষ ইয়ং ছেলে মেয়ে তারা এই নতুন পার্টিতে যুক্ত হয়। আর কয়েক মাসের মধ্যেই বুকেলের পার্টি
এল সালভাদোরের ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে। আর এবার আসে 2019 সালের ভোট। এটা ছিল এল সালভাদোরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। তবে এই নির্বাচনে বুকেলে গানা পার্টির হয়ে ভোট লড়েছিল, কারণ তার নতুন পার্টি নিউ আইডিয়াস তখনও আইনি স্বীকৃতি পায়নি। আর এই সময় তিনি প্রেস কনফারেন্সে এমন একটা কথা বলেছিলেন যেটা হয়ে যায় তার প্রচারের ট্যাগলাইন। তিনি বলেছিলেন, যা চুরি হয়েছে তা জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে। আর এই ভোটের রেজাল্ট ছিল একেবারে চমকে যাওয়ার মতো। এল সালভাদোরের দুটো বড় বড় পলিটিক্যাল পার্টি এরিনা এবং FMLN রীতিমতো ধরাশায়ী হয়ে যায়। আর বুকেলে কোনো রকম জোট ছাড়াই 53% ভোট নিয়ে জয়ী হয়। 40 বছরের এক রাজনৈতিক চক্রব্যূহ ভেঙে 2019 সালের 1 জুন মাত্র 37 বছর বয়সে নাইব বুকেলে হন এল সালভাদোরের প্রেসিডেন্ট। আর এটাই ছিল এই দেশটার টার্নিং পয়েন্ট। আর বলে দেই, বুকেলে যখন এই দেশের ক্ষমতা ফাইনালি হাতে পেয়েছিলেন, তখন এল সালভাদোর সারা বিশ্বে পরিচিত ছিল দ্য মার্ডার ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড নামে। একটা রিপোর্ট অনুযায়ী 2015 সালে এই দেশটায় প্রায় 6,500 মানুষ খুন হয়েছিল। দুটো বড় গ্যাং MS-13 এবং ব্যারিও 18 এই পুরো দেশটাকে চালাতো। বাস রুট থেকে শুরু করে ছোট দোকান, বাজার, এমনকি স্কুলে ঢোকার রাস্তা পর্যন্ত এই সব জায়গায় গ্যাং মেম্বাররা ট্যাক্স নিত, তোলাবাজি করত। মেয়েরা ভয়ে রাস্তায় বেরোতে পারত না। ছেলেমেয়েরা স্কুলে গেলে গ্যাং মেম্বাররা সেখান থেকে তাদেরকে রিক্রুট করত। আর যারা মানত না তাদের পুরো পরিবারকে প্রকাশ্যে খুন করা হতো। দেশের পুলিশ, সরকার, আদালত কেউ কিছুই করতে পারছিল না, কারণ এই গ্যাংগুলোর মাথায় বসে থাকতো দেশের বড় বড় পলিটিক্যাল লিডাররা। বহু নেতা, মন্ত্রী, এমনকি পুলিশরাও গ্যাংয়ের সাথে সরাসরি ডিল করত। অনেক পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকার জন্য এই গ্যাংদের হেল্প নিত, কিন্তু ক্ষমতায় আসার পরেই বুকেলে একটা কথা সাফ জানিয়ে দেন, গ্যাংস উইল নট রান দিস কান্ট্রি এনিমোর। সহজভাবে বলতে গেলে বুকেলে এই গ্যাংদের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করেন। বুকেলে শুরু করেন তার প্ল্যান কন্ট্রোল টেরিটোরিয়াল। দেশের সিকিউরিটিকে রিস্টোর করার জন্য বুকেলে বেশ কিছু অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নেন। আর এই স্ট্র্যাটেজির মেইন 3টে ফোকাস ছিল। প্রথম হলো রাস্তা, মহল্লা, শহর, এই সব জায়গাগুলোকে গ্যাংদের হাত থেকে মুক্ত করা। 2 নম্বর হলো অস্ত্র, ড্রাগ এবং মানি লন্ডারিং এর রুট কেটে দেওয়া। আর 3 নম্বর হলো সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনা। শুরুতেই পুলিশ, কমান্ডো ইউনিট এবং আর্মড ফোর্সকে একটা ছাতার নিচে এনে বিশেষ অপারেশন চালানো হয়। আর এরপর যা হয় তা এল সালভাদোরের ইতিহাসে কেউ আগে কখনো দেখেনি। বুকেলের এই স্ট্র্যাটেজির জোরে 2019 সালে মার্ডার রেট কমে 38% নেমে আসে। এমনকি যে দেশে প্রতিদিন প্রায় 20 থেকে 30টা খুন হতো, 2021 সালে এমন 200টা দিন পার হয়ে যায় যেদিন একটাও খুন হয়নি। বুঝতে পারছেন কতটা বড় পরিবর্তন ছিল এটা? তবে এরপরই আসে মার্চ 2022। হঠাৎ 3 দিনের ভেতরে 87 জন মানুষকে খুন করে MS-13 গ্যাং। আর এটাকে বলা হয় এল সালভাদোরের ইতিহাসে ব্ল্যাক উইকেন্ড। আসলে এটা করে এই MS-13 গ্যাং একটা মেসেজ দিতে চেয়েছিল যে তারা এখনো শেষ হয়ে যায়নি, দেশের কন্ট্রোল কিছুটা হলেও তাদের হাতে রয়েছে। কিন্তু এই ঘটনার রিপ্লাইতে বুকেলে যেটা করেছিল তা রীতিমতো চমকে যাওয়ার মতো। প্রথমেই বুকেলে সারা দেশ জুড়ে এমার্জেন্সি ঘোষণা করেন। তারপর কনস্টিটিউশনের আর্টিকেল 29 অ্যাক্টিভেট করেন এবং সিভিল রাইটস তিনি সাসপেন্ড করে সরাসরি গ্যাং দমন কাজ শুরু করেন। এই সময় গ্রাউন্ডে একসাথে প্রায় 10,000-এরও বেশি পুলিশ অপারেশন চালায়। যেখানে সন্দেহভাজন কাউকে দেখা হতো সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হতো। ড্রোন, বায়োমেট্রিক, ডিজিটাল ট্র্যাকিং সব কিছু করা হয়। আর বুকেলের এই অ্যাগ্রেশন দেখে তখন গোটা পৃথিবী শকড হয়ে যায়। আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশের ক্রাইম রেট 90% কমে যায়। আর বলে দেই 2022 থেকে 2024 এই 2 বছরের মধ্যে এল সালভাদোরে প্রায় 75,000 গ্যাং মেম্বারকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশের প্রায় 70% এলাকা গ্যাংদের হাত থেকে মুক্ত হয়েছে। তবে গ্যাংদের কিন্তু শুধুমাত্র অ্যারেস্ট করলেই হবে না। এই গ্যাং মেম্বারদেরকে আটকে রাখার জন্য তিনি তৈরি করেন পৃথিবীর সবচেয়ে বড় সুপার জেল, টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার। আর এই জেলে প্রায় একসাথে 40,000 কয়েদিকে রাখার ব্যবস্থা ছিল। এখানকার বন্দীরা বাড়ির লোকের সাথে দেখা করা তো দূরের কথা, তারা নিজেদের মধ্যেও সেভাবে কথা বলতে পারে না। এখানকার একটা সেলে 80 থেকে 100 জনকে বন্দি করে রাখা হয়। দিনে 23.5 ঘন্টা এদেরকে এক জায়গায় বসে থাকতে হয়। আর মাত্র 30 মিনিটের জন্য তাদেরকে হাঁটার সুযোগ দেওয়া হয়। আর কেউ যদি এখান থেকে পালানোর কথা ভাবে সেটা এক প্রকার ইম্পসিবল। এখানে 37টা ওয়াচ টাওয়ার থেকে সব সময় নজরদারি চলে। আর প্রায় 600 জন সেনা, 250 জন পুলিশ এখানে অল টাইম পাহারা দেয়। এখানে রয়েছে 7 স্টেপের একটা সিকিউরিটি সিস্টেম,
আর প্রতিটা দেওয়ালে রয়েছে সেন্সর, যাতে দেওয়াল কেটে কেউ পালাতে না পারে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে বুকেলে ঠিক কিভাবে এই গ্যাংদেরকে দমন করছে। তবে এসব দেখে আবার কিছু ওয়েস্টার্ন মিডিয়া বুকেলেকে ডিক্টেটর তকমা দিয়েছে। তিনি এইভাবে গ্যাং মেম্বারদেরকে বন্দি রেখে নাকি মানবাধিকার লঙ্ঘন করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গ্যাং মেম্বাররাই যখন এখানকার সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করছিল, তখন কি এই মিডিয়ারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যাই হোক, বুকেলের এই কড়া স্টেপের জন্যই 2023 সালে এল সালভাদোরের হোমিসাইড রেট 1.6 পার 1 লাখে নেমে আসে, যেটা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর থেকেও অনেক কম। ইতিহাসে এই প্রথমবার এমন হয়েছে যে এল সালভাদোর, চিলি, কোস্টারিকা এবং উরুগুয়ের মতো একটা সেফ কান্ট্রি হয়ে গেছে, যেখানে একটা সময় মানুষ রাত 7টার পরে রাস্তায় বের হতো না। এখন রাত 2টোতেও তারা পরিবার নিয়ে ঘুরতে পারে। আর এই ক্রাইম কমানো ছাড়াও বুকেলে আর একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে যে সরকারের প্রতি মানুষের বিশ্বাস ভেঙে গিয়েছিল, তিনি সেই বিশ্বাসকে আবারও জোড়া লাগাতে পেরেছেন। যে দেশটা গত 30 বছর ধরে মনে করত যে তাদের হয়তো কোনো ভবিষ্যৎ নেই, তাদের দেশ হয়তো আর কোনোদিন বদলাবেই না, সেই দেশকে বুকেলে একটা জিনিস শিখিয়েছিলেন যে সঠিক নেতৃত্ব থাকলে সবকিছুই সম্ভব। বুকেলে দুর্নীতি দমন থেকে শুরু করে গ্যাং দমন, নতুন পুলিশ ফোর্স তৈরি করা, ডিজিটাল নজরদারি, পাড়ায় পাড়ায় নিরাপত্তা, সবই করেন মাত্র এই কয়েক বছরের মধ্যে। তবে দেশের নিরাপত্তা ফিরে আসার পর বুকেলে আরও একটা জিনিস বুঝতে পারেন যে এবার এল সালভাদোরের ইকোনমিকে বুস্ট করা উচিত। কারণ সত্যি এটাই যে ক্রাইম কমলে দেশ বসবাসযোগ্য হয় ঠিকই, কিন্তু অর্থনীতি শক্তিশালী না হলে কোনো দেশেরই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়। এরপরই বুকেলে দেশের ইকোনমিকে বুস্ট করার কাজে লেগে পড়েন। সময়টা ছিল 2021 সাল, যখন গোটা পৃথিবী মনে করত যে বিটকয়েন হলো একটা জুয়া। ঠিক তখনই বুকেলে ঘোষণা করেন যে এল সালভাদোর হবে বিশ্বের প্রথম দেশ যেখানে বিটকয়েন হবে লিগ্যাল টেন্ডার। মানে ব্যাপারটা এমন যে দেশের কারেন্সি যেমন লিগ্যাল থাকবে, তেমন বিটকয়েন ব্যবহার করাও লিগ্যাল হবে। তবে বুকেলের এই সিদ্ধান্তে কিন্তু পশ্চিমা বিশ্ব বেশ ভয় পেয়ে গেছে। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর রিপোর্ট অনুযায়ী এটা ভীষণই রিস্কি ছিল। কিন্তু বুকেলে কি বলেছিল জানেন? তিনি বলেন, কিসের রিস্ক? আমাদের কাছে হারানোর মতো আছেটা কি? কিছুই নেই, তাই রিস্কও নেই। বুকেলের এই ডিসিশনের পরেই হাজার হাজার ইনভেস্টররা এল সালভাদোরে আসতে শুরু করে। ক্রিপ্টো ট্যুরিজম বাড়তে থাকে, নতুন স্টার্টআপ, নতুন কোম্পানি, নতুন IT ইন্ডাস্ট্রি তৈরি হয়। বিদেশে থাকা লোকেদের দেশে রেমিটেন্স পাঠানোর খরচ 60 থেকে 70% কমে যায়। এমনকি এল সালভাদোরের দক্ষিণ দিকে বুকেলে একটা বিটকয়েন সিটি তৈরিরও প্রস্তাব দিয়েছেন। এটা এমন একটা ফিউচারিস্টিক শহর হবে যেখানে থাকবে ট্যাক্স ফ্রি বিজনেস জোন, সব কিছু হবে ডিজিটাল, স্মার্ট রাস্তাঘাট, গ্রিন টেকনোলজি, হাইটেক হসপিটাল, সব কিছু। আর বলে দেই, বুকেলে আসার পর এল সালভাদোরের ইনফ্রাস্ট্রাকচার যতটা ডেভেলপ হয়েছে সেটা গত 200 বছরেও সম্ভব হয়নি। বুকেলে ক্ষমতায় আসার পর এল সালভাদোরে একের পর এক মেগা প্রজেক্ট শুরু হয়। বিমানবন্দর এক্সপ্যানশন করা হয়, ঝা চকচকে নতুন রাস্তা, হাই রোড, নতুন স্কুল, নতুন হসপিটাল, নতুন স্বাস্থ্যকেন্দ্র, দেশের প্রতিটা জেলায় স্মার্ট পুলিশিং সেন্টার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাবলিক ট্রান্সপোর্ট মডার্নাইজেশন। এখন শহরের ভেতরে ইলেকট্রিক বাস, ক্যামেরা মনিটরিং, ডিজিটাল টিকিট সবকিছু চালু হয়েছে। যেখানে ল্যাতিন আমেরিকার বড় বড় ইকোনমিক কান্ট্রিগুলো তাদের দেশের স্কুলের ছেলে মেয়েদের ট্যাবলেট দিতে পারছে না, সেখানে বুকেলে প্রতিটা ছাত্রকে ট্যাবলেট, ল্যাপটপ ও ফ্রি ইন্টারনেট দিয়েছে। পুরনো এডুকেশন সিস্টেম ঝেড়ে ফেলে দিয়ে স্টুডেন্টদের জন্য আধুনিক ডিজিটাল সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে। প্রোগ্রামিং ক্লাস, ইন্টারন্যাশনাল স্কলারশিপ, এ সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে। মাত্র কয়েক বছর আগেও এল সালভাদোর যেখানে ছিল একটা অভিবাসী শ্রমিকদের দেশ, আজ সেই দেশেই AI, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি শেখাচ্ছে স্কুল পর্যায় থেকে। বুকেলের সময় এই দেশে তৈরি হয়েছিল হসপিটাল এল সালভাদোর, যেটা ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় কোভিড স্পেশালিটি হসপিটালগুলোর একটা ছিল। এছাড়াও নতুন 2000-এরও বেশি ডাক্তার নিয়োগ করা হয়েছে, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক আধুনিকরণ করা হয়েছে, ডিজিটাল মেডিকেল রেকর্ড, গরিব পরিবারকে ফ্রিতে চিকিৎসা, এই সব কিছু এত কম সময়ে ল্যাতিন আমেরিকার অন্য কোনো দেশ করতে পারেনি। একটা সময় আমেরিকা, কানাডা বা ইউরোপের লোকজন এল সালভাদোরের নাম শুনলে ভয় পেত, কারণটা ছিল ক্রিমিনাল অ্যাক্টিভিটি। কিন্তু আজ আপনি নেটফ্লিক্স, ইউটিউব বা টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পাবেন এল সালভাদোর ল্যাতিন আমেরিকার অন্যতম সুরক্ষিত দেশ। আর এই কারণেই মাত্র কয়েক বছরের মধ্যেই এল সালভাদোরে বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়েছে 300%। একটা সময় ভয়ে কোনো বিদেশি কোম্পানি এখানে ইনভেস্ট করতো না, আজ সেখানে বিদেশি ইনভেস্টমেন্ট 3 গুণ বৃদ্ধি পেয়েছে।
আর এল সালভাদোরের যে একটা নেগেটিভ ইমেজ ছিল সারা বিশ্ব জুড়ে, সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের এত সফলতা থাকা সত্ত্বেও কেন ওয়েস্টার্ন মিডিয়া বুকেলেকে একজন ডিক্টেটর হিসেবে পরিচয় দিচ্ছে? কারণটা কিন্তু খুবই সিম্পল। বুকেলে গ্যাং রাজনীতিকে ভেঙে তছনছ করে দিয়েছে, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, তিনি কিন্তু ওয়েস্টার্ন মডেল ফলো করেননি, তিনি এল সালভাদোরের জন্য নিজস্ব মডেল তৈরি করেছেন। তিনি বিটকয়েনকে লিগ্যাল করে দিয়েছেন, যেটা আবার আইএমএফ এর মন মতো হয়নি। বুকেলে দেশের বিচার ব্যবস্থায় দ্রুত রিফর্ম এনেছেন। বুকেলের এই সফল রাজনীতির কারণেই বুকেলে আজ ল্যাটিন আমেরিকার রোল মডেলে পরিণত হয়েছেন। এমনকি ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলো বুকেলের মতো একজন লিডার চাইছে। আর এভাবে যদি একজন একজন করে রেভলিউশনারি লিডার উঠে আসে, তাহলে তারা ওয়েস্টার্ন মডেলকে একদিন ছুঁড়ে ফেলে দেবে, আর সেদিন পৃথিবী থেকে ওয়েস্টার্নদের ইনফ্লুয়েন্স কমে যাবে। আর এই ভয়ের কারণেই তারা একটা সময় ইব্রাহিম তারাওরে এবং আজ বুকেলেকে ডিক্টেটর তকমা দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, আপনি কি ইব্রাহিম তারাওরের ব্যাপারে জানেন? তিনিও কিন্তু একজন ভীষণই রেভলিউশনারি লিডার। আর তার বিষয়ে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো কেমন লাগলো এল সালভাদোরের এই ইতিহাস? কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা করে লাইক করে দেবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।